ভাবতেও খুব অদ্ভুত লাগে আজকে তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী, আর আজ নিজের প্রিয়তম স্ত্রীকে তুলে দিতে যাচ্ছে আহসান অন্য কারোর হাতে। অথচ যেইকে নিয়ে কত স্বপ্ন ছিল তার। 4 বছর অপেক্ষার অবসানের পর সে নীলিকাকে পেয়েছিল নিজের করে, কিন্তু নিয়তির কি অদ্ভুত খেল, আজ নিজের হৃদয়ের রক্ত ঝরিয়ে তাকে তুলে দিতে যাচ্ছে অন্য কারোর হাতে। সামনে সরু রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথে গাড়ি চালিয়ে যাচ্ছে আহসান। বাইরের দিকে তাকিয়ে দেয়ে চলা গাছপালার মৃদু বাতাস উপভোগ করছে নীলিকা তার পাশে বসে। নীলিকার উড়ন্ত খোলা চুল আহসানের মুখে যত এসে পড়ছে, চোখের পানিগুলো যেন ততই বেশি অবাধ্য হয়ে যাচ্ছে। একটু পর পর আর চোখে দেখে নিচ্ছে নিজের প্রিয়তমাকে। হয়তো এটাই শেষবার। আজকের পর থেকে যে তার কাছে মানুষটি অন্য কারোর হয়ে যাবে। গভীর রাতে মেঘের গর্জন শুনে সে ভয়ে মুখ লুকাবে ঠিকই, কিন্তু অন্য কারোর বুকে। নীলি, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। কেন, আগে সুন্দর ছিলাম না বুঝি? না, তা নয়, আজ যেন তোমাকে বেশি প্রাণবন্ত লাগছে। মনে হচ্ছে ভোরের শিশিরে ভেজা সদ্য ফুটে ওঠা গোলাপের কড়ি। প্রত্যুত্তরে নীলিকে একটু মুচকি হাসলাম। ধন্যবাদ। আচ্ছা, আপনি এত কাব্যিক কথা কোথায় পান? আচ্ছা, তুমি কখনো প্রেমে পড়েছ? প্রশ্ন শুনে নীলিকা হকচকিয়েই উঠল, কারণ সে যে প্রেমে পড়েছিল সেটা আহসানের অজানা নয়। কিন্তু হঠাৎ শুধু শুধু এই অহেতুক প্রশ্ন করে নীলিকাকে কেন যে বিব্রত করছে সেটাই নীলিকা বুঝতে পারছে না। কি হলো বললে না যে? কেন, প্রেমে পড়লে কি হবে? প্রেমে পড়লেই বোধ হয় মনে হয় সাহিত্যের বীজ অঙ্কুরিত হয়, তৈরি হয় শব্দ, এক একটা অক্ষর, যেটা শুধু প্রেমিকা নয় প্রত্যেকটি বস্তুকে নিয়ে ভাবতে শেখায় প্রেমের দৃষ্টিতে। সেখানে খড়কেও তোমার মনে হবে প্রেমের উপকরণ। আপনার কথার কোনো অর্থই আমি বুঝি না। আমার মনে হয় ব্যাংকের চাকরি বাদ দিয়ে আপনার কবিতা লেখা উচিত। অসহ্য মাথাটা খারাপ করে দেয় সবসময়। আচ্ছা নীলি, যদি কখনো দূরে যাই, খুব দূরে, তুমি কখনো খুঁজবে আমায়? কোনো বিকেলের একলা সময়ে তোমার কি কখনো মনে পড়বে আমার কথা? আহসানের কথা শুনে নীলি কি বলবে বুঝতে পারছে না। বিয়ের পর থেকে প্রতি বছর বিবাহবার্ষিকীতে আহসান তাকে জোর করে ঘুরতে নিয়ে যায়। 1 সপ্তাহ আগে থেকে কানের কাছে জ্ঞান জ্ঞান করে একটা কথাই বলে, আচ্ছা নীলি, একদিন দেবে আমাকে, শুধু একটা দিন, যেদিন প্রতি মুহূর্তে প্রতি মিনিটে আমি তোমার সাথে থাকব। দুজনে যাব অনেক দূরে, যেখানে কেউ থাকবে না আমি তুমি ছাড়া। শুধু তোমার হাত ধরে একটু বুক ভরে শ্বাস নেব মুক্ত বাতাসে। কিন্তু এই বিবাহ বার্ষিকীতে আহসান একটিবারের জন্য এই কথাটা বলেনি। এই নীলি, কি ভাবছ? হ্যাঁ, কিছু না। আজ যে হলুদ রঙের শাড়ি পরলে, এটাও কি আশফির প্রিয় রং? আহসানের মুখে একটা স্মিত হাসি। প্রতি বছর বিবাহ বার্ষিকীতে নীলিকা আশফির পছন্দ মতো রঙের শাড়ি পরে, এমনি বাড়িতেও সপ্তাহে। কি অদ্ভুত, আজ তাকে পরতে হলো হলুদ শাড়ি, অথচ আজই আহসানের সাথে তার শেষ দিন। এতদিন কতবার করে আহসান চেয়েছিল তার হলদে পাখিটাকে হলুদ সাজে দেখার, যেমনটা দেখেছিল সেই শুরুতে প্রেমের প্রথম পরশে। এদিকে সামনে গোল টেবিল, দুপাশে দুটো চেয়ার, তার একটাতে বসে আছে আশফি, বারবার তাকাচ্ছে ঘড়ির দিকে। কাটা যেন ঘুরছেই না। সেই কখন থেকে আশফি নীল পাঞ্জাবি পরে বসে আছে। তার নীলি যে তাকে নীল পাঞ্জাবিতে দেখতে খুব পছন্দ করে, আর সেও তার নীলপরীকে সেভাবেই দেখার অপেক্ষাতে আছে। গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছে ততই ওদিকে আশফির মনে হচ্ছে তার সবচেয়ে প্রিয় জিনিসটি তার কাছে চলে আসছে, আর আহসানের বুকের ব্যথাটা বেড়ে যাচ্ছে। তার প্রিয় মানুষটিকে হারানোর সময় ততই এগিয়ে আসছে। আর অপেক্ষাতে আছে নীলিকাও। আজ তার প্রিয় মানুষটিকে সে বলবে তার সব কথা, তার সবচেয়ে বড় মনের কথা। প্রেম যে জীবনে একবারই এসে ছুঁয়ে রাঙিয়ে দিয়ে যায় সবটা, কিন্তু প্রেম তো আমার
জীবনেও বারবার এসেছে, যা আমার কলঙ্কটাকে ডেকে দিয়েছে, রাঙিয়েছে আমাকে প্রেম ছোঁয়াতে। দেখতে দেখতে পথের সীমা শেষ হলো, অবসান হলো আশফির অপেক্ষার, নীলির অপেক্ষার। আর আহসানের গাড়ি থামালো। সামনে ছোট একটা পার্ক, চারপাশে গাছপালা, ফুলের বাগান। পরিবেশটা খুব মনোরম। নীলির খুব ভালো লাগলো দেখে। আহসান যে আজকে তাকে এইভাবে সারপ্রাইজ দেবে তা সে ভাবতে পারেনি। নীলি, বলুন, জায়গাটা পছন্দ হয়েছে? আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না ম্যানেজার। আপনি শুধু আপনার ব্যাংকের টাকার হিসেবের মতো খারাপ না, আপনার ওই বোকা বোকা কবিতার মতো বিশ্রী। আপনাকে দেখে আমার কি মনে হয় জানেন? পচা ডিম একটা, আস্ত সদ্য পচা ডিম, যার বাইরে থেকে থেকে মনে হয় নিখুঁত, আর ভেতরেও পুরো গলাটে পোকায় খেয়ে ফেলে নৌকা দিয়ে সাঁতার কাটার মতন। না, আজ আর নীলি আহসানকে জবাব দিল না, শুধু একটু মুচকি হাসি উপহার দিল। যদিও আহসান ভেবেছিল তার হলদে পাখিটা আজ শেষবারের মতো তাকে ওই বকাগুলোই দেবে। আপনি কি গাড়ির ভেতরে বসে বাইরে থেকে পার্কের দৃশ্য পর্যবেক্ষণ করতে চাইছেন ম্যানেজার সাহেব? আচ্ছা, আরেকবার ম্যানেজার সাহেব বললেন ডাকবে নীলি। নীলির বিরক্তির চরম পর্যায়ে। আর সকাল থেকে এই লোকের বোকা বোকা কথা তার মাথা খেয়ে ফেলছে। নীলি কিছু না বলে দরজা খুলে গাড়ি থেকে নেমে ধম করে জোরে দরজা লাগিয়ে দিল, যেন আহসানের ওপর সমস্ত রাগ সে দরজাটার উপর জেরেই মেটালো। এদিকে আশফির সামনের পথে চেয়ে আছে। দূর থেকে দেখতে পাচ্ছে তার প্রিয় মানুষটিকে। কতদিন পরে দেখছে সে আজ তাকে। কিন্তু একি, তার প্রিয় মানুষটিকে যে সে নীল শাড়ি আর চুলের খোঁপাতে দেখতে পছন্দ করে। হলুদ রং তো তার পছন্দ নয়। আর চুলগুলো যে খোলা। হয়তো আমার অভিমানী নীলপরিটা আজ এভাবে এসেছে আমাকে রাগ দেখাতে। সমস্যা নেই, সব অভিমান আজ ধুয়ে দেব আমি প্রেমের ছোঁয়াতে। নিজের মনকে এই সান্ত্বনা দিয়ে মুচকি হাসলো আসবে। এদিকে আহসান গাড়ি থেকে নামলো। তার পা যেন চলছে না, তবুও তাকে আজ চলতে হবে। তার হলদে পাখিটা যখন তার সাথে ভালো নেই, তখন তার উচিত তার ভালো থাকার ব্যবস্থা করার। শত হলেও ভালোবাসে, ভালোবাসার জন্য না হয় এটুকু করবে। আজ থেকে প্রতি রাতে সিগারেটের ধোঁয়াতে নিজের কষ্টগুলোকে পুড়তে দেবে। তাতে কি তার হলদে পাখিটা তো ভালো থাকবে অন্য কারোর বুকে? তার বুকটা না হয় ফাঁকাই থাকলো, ভেতরটা না হয় জ্বলেই গেল। নীলে দূরে তাকিয়ে দেখতে পাচ্ছে নীল পাঞ্জাবি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের দিকে ফিরেই যে দাঁড়িয়ে আছে সেটা বুঝছে। আচ্ছা, ওই লোকটি এভাবে আমাদের দিকে সে দাঁড়িয়ে আছে কেন? তার কি হিংসা হচ্ছে আমাদের দেখে? হঠাৎ করে আহসান এসে নীলের হাত ধরল। চলো। চলুন। আচ্ছা নীলি, তোমাকে তো আমি প্রতি বছর বিবাহ বার্ষিকীতে কিছু দিয়েছি, তাই না? হ্যাঁ, কেন? আর সবসময় তুমি ওগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছ। নীলি আর উত্তর দিতে পারছে না। আসলেই এটা সত্যি, সবসময় আহসানের দেওয়া সব উপহার সে এভাবে ছুঁড়ে ফেলেছে। আজ আমি তোমাকে আরও একটা উপহার দেব। এটাই হবে আমার দেওয়া তোমাকে শেষ উপহার। শেষ উপহার মানে? তুমি দেখো, এই উপহার তুমি ছুঁড়ে ফেলতে পারবে না, আজীবন আগলে রাখবে। কি এমন উপহার বলুন তো? দেখতে দেখতে তারা যে আশফির সামনে চলে এসেছে সেটা নীলির খেয়াল নেই। সে জিজ্ঞাসা দৃষ্টিতে আহসানের কথা শুনতে ব্যস্ত। আহসান নীলিকে সামনে তাকাতে ইশারা করলো। নীলি সামনে তাকিয়ে অবাক, এতটাই অবাক সে আহসানের হাতটাও ছেড়ে দিয়েছে। সামনে দাঁড়িয়ে আছে তাই সেই মানুষটি যার সাথে কথা না বললে, দেখা না করলে একসময় তার দিন কাটত না। আজ অনেক দিন পর আবার তার সামনে সেই মানুষটি। আচ্ছা, আহসান কি তাকে এজন্য এখানে নিয়ে এসেছে? এটাই কি তার সেই উপহার যা সে ফেলতে পারবে না?
মুচকি এসে ক্ষমাসুলভ দৃষ্টিতে আশফিও তাকিয়েছে নীলের দিকে। আজ কতদিন পর দুজনের চোখাচোখি। আশফি এসে একদম নীলের সামনে দাঁড়াল। দুজনের মাঝে বিব্রত বোধ করছে আহসান। নিজেকে মনে হচ্ছে তাদের পথের বাধা। কেমন আছো নীলপরি? আশফির কথাটা যেন নীলের বুকে গিয়ে বিঁধল। আজ কতদিন পর সেই চিরচেনা কণ্ঠস্বর। আহসান নীলের এক হাত দিয়ে আশফির এক হাতে ধরিয়ে দিল। নেও, আজ আমার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। কখনো কষ্ট দিও না আমার হলদে পাখিটাকে। মনে রেখো, ও তোমার কাছে ভালো থাকবে বলেই আমার খাঁচা থেকে ওকে আমি মুক্ত করে দিয়েছি। ও যেন কষ্ট না পায়। রানী করে রেখো ওকে তোমার নিড়ে। কথা দিলাম রাখবো, নিজের সর্বস্ব দিয়ে। আর আঘাত আসতে দেব না, আর কষ্ট পেতে দেব না আমার জন্য। কিন্তু তুমি তোমার মূল্যবান জিনিস ছাড়া কি ভালো থাকবে? থাকবো, না হয় থাকাটা শিখে নেব। তবু আমার হলদে পাখিটা ভালো থাক, আমার আর কিছু চাই না। নীলি অবাক দৃষ্টিতে আহসানের দিকে তাকিয়ে আছেন। কেমন মানুষ উনি, যে শুধু তার ভালো থাকার জন্যই নিজের স্ত্রীকে তুলে দিল অন্য কারোর হাতে। পকেট থেকে একটা খাম বের করলো হাসান। সেটা নিয়ে আশফির হাতে দিল। এই নাও আমাদের ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি। নীলেরটা নেওয়ার সুযোগ হয়নি। আজ থেকে আর তোমাদের দুজনের মাঝে কেউ থাকবে না। ভালো থেকো। আমি তোমাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। আমার নীলপরীকে এতদিন এভাবে আগলে রাখার জন্য, নাকি আজকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য? ধন্যবাদই দিতে হবে না, আসি, ভালো থেকো। আহসান পেছনে ফিরে তার পথে চলে যাচ্ছে। ম্যানেজার সাহেব। নীলের ডাক শুনে দাঁড়িয়ে গেল আহসান। আপনার পাঞ্জাবির ডান পকেটে তো ডিভোর্স পেপার রেখেছিলেন, আপনার বাম পকেটে একটু দেখবেন তো কিছু পান কি না। নীলের কথা শুনে আহসান পিছনে ফিরল। ভালো থাকবেন। মুচকি এসে নীলি বিদায় নিল আহসানকে। আহসানও একটা শুকনো হাসি দিয়ে গাড়ির দিকে রওনা দিল। নীলিও এক দৃষ্টিতে তাকিয়ে রইল আহসানের যাওয়ার দিকে। তারপর আশফির থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আশফি বলা শুরু করলো, নীলি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা আশফি, গল্পের শেষটা যেখানে হয় তার উৎপত্তি কোথা থেকে বলতে পারো? গল্পের সূচনাতে। কেন? কিন্তু আশফি, আমার তো সেটা হলো না। আমার তো গল্পের সমাপ্তি থেকেই শুরুটা হলো। কি বলছো তুমি? আচ্ছা মনে পড়ে আশফি, তোমার আমার গল্পের শুরুটা? হ্যাঁ মনে আছে। হৃদয়ে গেঁথে আছে তোমার আমার প্রেমের গল্প। সেই 5 বছর আগে যেদিন মাইশে এসে আমাকে বলেছিল, ভাইয়া আজ কলেজের ফাংশন আছে, শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে যাবে, তুই আমাকে নিয়ে আসবি। একা আসতে আমার ভয় করে। মাইশাকে কলেজে নামিয়ে দিয়ে আমি ওখানেই অপেক্ষা করতে থাকি বললে ভুল হবে। আমি থমকে যাই সামনে থাকা মেয়েটিকে দেখে। নীল রঙের সালোয়ার কামিজ পরে চুলগুলো এক পাশে রেখে ধীরে ধীরে এগিয়ে আসছিল কলেজের দিকে। মেয়েটি যখন এদিকে আসছে তখন মাইশা দেখে গিয়ে কথা বলা শুরু করে মেয়েটিকে দেখে। আসসালামু আলাইকুম নীলিকা আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো মাইশা, তোমার খবর কি? জি আপু ভালো। হ্যাঁ, সেই নীলপরীটা আর কেউ না, তুমি ছিলে নীলি। লোকমুখে উপন্যাসের ভাজে অনেক পড়েছি। প্রথম দেখাতেই নাকি প্রেমে পড়া যায়। আগে কখনো বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন তোমার প্রেমের ছোঁয়াতে সেই উপন্যাসের ভাজের লেখাগুলো যেন সুপ্ত অনুভূতির মতো আমাকে গ্রাস করেছিল। বারবার একটা কথাই মন বলছিল, কে বলেছে যায় না? যায় তো। যখন উপন্যাসের প্রতি পাতার পাতা আবেগগুলো মাখায় গিয়ে ভিড় ঝড় হয়, তখন প্রেয়সীর পেছার ন্যায় চোখগুলোও অনুভূত হয়। আর প্রেমের ছোঁয়াতে তারপর তো শুরু হলো গল্প, আমাদের গল্প। ওই মাইশা, ওই মেয়েটা কে রে? কোন মেয়েটা? ওইতে আজকে যে নীলপরীর সাথে কথা বললি, কি
কিরে ভাইয়া, তোর মাথায় কি গেছে? আমি আবার কোন নীলপরির সাথে কথা বললাম? কেন? ওই তো আজকে কি যেন নাম, নীলিকেই তো বলেছিলে বোধ হয়। ও হ্যাঁ, নীলিকে আপু, উনি তো এবার অনার্স 4th বর্ষে। কেন বলতো? ওই ভাইয়া, তোর কাহিনী কি রে? কখনো তো কোনো মেয়ের কথা তোকে জিজ্ঞাসা করতে শুনিনি। আসবে সেদিন মুচকি হেসে মাথা চুলকাতে চুলকাতে জবাব দিয়েছিল। সে আরও নিশ্চিত হয়েছিল এটা জেনে যে ওই নীলপরীর জীবনে কেউ নেই, কোনো পুরুষ। প্রিয় নীলপরী, কেমন আছো? শোনো, তোমাকে কিন্তু ওই নীলিকে বলে ডাকতে পারবো না। কি কঠিন নাম, উচ্চারণ করতে গেলে তো আমার দুধদাঁত তো বোধ হয় আবার উঠে তারপর ভেঙে যাবে। এই শোনো, একদিন নীল শাড়ি পরে চুল খোপা করবে, আমি তোমার খোপাতে বেলি ফুলের মালা গুঁজে দেব। শোনো, এখনো বেকার আছে, তাই বেশি না, 10 টাকার মালাই তোমাকে দেব। ওহ, জানো কি, তোমার আমার মাঝে এক অদ্ভুত মিল আছে। আমিও না নীল রং খুব পছন্দ করি। শোনো, আমাদের বিয়েতে আমরা দুজনেই কিন্তু নীলে সাজবো। তুমি নীল বেনারসি আর আমি নীল পাঞ্জাবি। ও, তোমাকে তো বলা হয়নি, আমিও তোমার একই বর্ষ। আচ্ছা, ভালো থেকে। সুইটের উত্তরে আশাতে বসে আছে এই প্রতীক। ও, একটা কথা, শেষ কথা, বাসি ভালো, ইতি তোমার নীল পুরুষ। কম করে হলেও এ নিয়ে 10বার চিঠিটা পড়েছিল নীলি। কলেজের অনেক ছেলেই তাকে পছন্দ করে, কিন্তু কখনো কাউকে মনে ধরার মতো পায়নি সে। সবাই সেই চিরপ্রচলিত লাল গোলাপ নিয়ে সামনে হাঁটু গেড়ে বসে সিনেমার মতো করে তাকে প্রেম নিবেদন করেছে। বরাবরই তার কাছে মনে হয়েছে ছেলেগুলো খুবই সিনেমাখোর, না হলে এভাবে নকল করা। আর প্রতিবার এক কথা, নীলিকা তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই, তোমাকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু এই লোকটিকে নীলিকার ব্যতিক্রম মনে হয়েছে, চরম মাপের ব্যতিক্রম। প্রথমে শুরুতে তো তার নামটা নিলই না, নীলপরি। কি অদ্ভুত! তারপর আবার সরাসরি নীল বেনারসি পরিয়ে তাকে বিয়ের পিঁড়িতে উঠিয়ে দিল। আর শেষে কি লিখলো? বাসি ভালো। কি অদ্ভুত! এই চিঠির উত্তর তাকে দিতে হবে, জানতে হবে কে এই অদ্ভুত নীলপুরুষ। এই যে জনাব, কি নীলপুরুষ না কি ভুলেছিলেন? শুনুন, ওই সব নীলপুরুষ না হলুদ পুরুষ, তা আমার দেখার সময় নেই। আপনি যদি ভেবে থাকেন প্রেম নিবেদন করবেন আর আমি রাজি হব, তাহলে ভুল করেছেন। মারাত্মক ভুল। আমার কাছে প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার না মোরে গলায় পাশ দিয়ে ঝুলে থাকার সমান কথা। তাই দয়া করে এসব ভাজি জিনিস আমাকে দেবেন না, ইতি নীলিকা। নীলিকা চিঠিটা মাইশার হাতেই দিল, কিন্তু সে এটা বুঝতে পারেনি মাইশা তাদের মধ্যে পদ্মা সেতুর কাজ করছে। একটা চিঠি, 2টা চিঠি করতে করতে অবশেষে অনুভূতি ধরা দিল নীলিকার মনে। তাই তো ফেব্রুয়ারির 14 তারিখ সে নীল শাড়ি আর খোপা চুলো অপেক্ষা করছিল রমনা পার্কে। এত লোকের ভিড়ে নীলিকার চিন্তাতে ছিল সে কিভাবে চিনবে তার নীল পুরুষকে। তার নীল পুরুষ তো তাকে শর্ত দিয়েছে, তাকে এই খুঁজে নিতে হবে নীল পুরুষ। আবার এইদিকে নীলিকার মনে বারবার আরেক চিন্তা। তার বোন সাউদা তাকে বারবার বলেছেন, দেখ আপু, এভাবে একটা চিঠি পড়ে কারোর প্রেমে পড়িস না। দেখা গেল জেলে বাইকটা কালো মোটা ভুড়িয়ালা, 60 বয়স। অবশ্য নীলি সে কথা হেসে উড়িয়েছিল, কারণ তার নীলপুরুষ বলেছিল সে একই বর্ষের। এসব ভাবতে ভাবতে সামনের দিকে তাকিয়ে নীলের মুখে হাসি ফুটে। তার চিন্তা অসুবিধা হয়নি। নীল পাঞ্জাবি আর এক হাতে বেলি ফুলের মালা ঝুলিয়ে তার দিকে এগিয়ে আসছে এক সুদর্শন পুরুষ। নীলি এগিয়ে যায় তেল নীল পুরুষের দিকে। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই যে নীলপরি, পেছনে ঘুরে দাঁড়াও। তোমার মালা বইতে বইতে আমি ক্লান্ত। সামান্য মালা বইতে ক্লান্ত? তাহলে আমাকে সারা জীবন কিভাবে বইবেন নীলপুরুষ? দুজনে একসাথে হেসে উঠল। নীলির খোপাতে মালা গুঁজে দিল আসবি। তোমার খোপার এই বেলি ফুলের ঘ্রাণ, এই আমার দিন কেটে যাবে। দেখুন নীলপুরুষ, আপনি আমাকে ভুলেও গাড়ির টায়ার ভাববেন না যে পাম দেব তো ফুলে যাবে। ও তাই বুঝি? হ্যাঁ তাই। এভাবেই খুনসুটি কেটে গেল কয়েকটি মাস। রাত জেগে ফোন আলাপ, সপ্তাহে 2 দিন রিক্সাতে চড়ে ঘুরে বেড়ানো। ভালোই চলছিল তাদের প্রেমের গল্প। এই রে নীলপুরুষ, শুনছ? বলো।
আচ্ছা শোনো না, আমি ভাবছি দেশের বাইরে গিয়ে পিএইচডি করব। কেমন হবে বলো তো? বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে আসবি বলল, দেখেছ, সে এক কাণ্ড, শুধু রং না, এখানেও আমাদের মিল। কিভাবে? আমিও ওই একই ভাবনাতে আছি। ও আচ্ছা। তোমার আর আমার মাঝে কোনো কিছুর অমিল খুঁজে পাই না, হয়তো এভাবেই আমাদের মিল হবে, কি বলো? আশফির কথাতে নীলি সায় দিতে পারল না, কারণ সে একবার কার কাছে শুনেছিল দুটো মানুষের মাঝে হুবহু সব মিল থাকতে নেই। তাহলে ওই মানুষ দুটো কখনো মিলতে পারে না, একটু অমিল থাকা উচিত। যেমন ধনাত্মক আধান প্লাস আর ঋণাত্মক আধান মাইনাসে এরা বিপরীতে আকর্ষিত হয়, আর বিপরীত আকর্ষণ এই বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে। নীলের মাথাতে এসব ঘুরছে হঠাৎ। এই নীলপরি, কি ভাবছ? কিছু না। কিছু তো আছে, বলো কি হয়েছে? আচ্ছা চলো, তুমি আমি দুজনেই রাজি যখন, চলো আজ একসাথে গিয়ে অনলাইনে বিদেশের কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করি, কি বলো? তোমার কথা মন্দ না, চলো। সেদিন একসাথে দুজনে গিয়ে অনলাইনে 4টি ভার্সিটিতে অ্যাপ্লাই করে। আচ্ছা, যদি আমাদের দুজনের একসাথে একই জায়গা হবে তো? আরে এটা চিন্তা করো না, যা হবার হবে। এখন চলো, দুজনে ঘুরতে বেরোলে বাইরে বৃষ্টি হচ্ছে। মেঘের ঢাকা আকাশ আর রাতের আধার সবকিছু যেন পুরো গ্রাস করেছে সম্পূর্ণ পৃথিবীকে। আর এদিকে দুপ্রান্তে দুই বেলকনি দাঁড়িয়ে ফোন আলাপে ব্যস্ত দুজন কপতি। আমি ভাবতে পারিনি নীলি যে বাবা মা রাজি হয়ে যাবে। আমিও। নীলি, দেখেছ কি? ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে। দেখেছি, হালকা বাতাসও বইছে। তুমিও কি এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে? না, এতক্ষণ ছিলাম, এখন ঘরে এসে কোলবালিশ জড়িয়ে ধরে তোমার সাথে ফোনে কথা বলছি। ও মা, কেন? মেঘের ডাক শুনলে আমার খুব ভয় করে, আর সাউদাটা সেই কখন নিচে গেছে এখনো আসেনি, তাই ভয়ে কোলবালিশ জড়িয়ে আছি। হা হা হা। তুমি হাসছ? আচ্ছা ঠিক আছে। বিয়ের পর যেন প্রতিদিন মেঘ গর্জন করে, আমি সেই দোয়া করছি। কেন? তাহলে ততবার তুমি ভয়ে আমার বুকে মুখ লুকাবে। যা, পাজি একটা। রাখছি। এই শোনো। কি? বাসি ভালো। আমিও। শুভরাত্রি নীলপরি। শুভরাত্রি নীলপুরুষ। আশফির চোখে ঘুম নেই আজ। আর 2 মাস পরে তাদের বিয়ে। তাদের সম্পর্কের কথা দুই পরিবারেই জেনেছে, আর কোনো বাধা নেই। খুব শীঘ্রই তার নীলপরীকে সে বুকে নিয়ে ঘুমাবে। বিয়ের কেনাকাটা, প্রেম, খুনসুটি কেটে গেছে অনেক দিন। হঠাৎ একদিন সকালে নীলিকার ফোনে ইমেল আসে, সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মনোনীত হয়েছে। এখন 3 দিনের মধ্যে তাকে কনফার্ম করতে হবে স্টুডেন্ট ভিসার জন্য। পাসপোর্ট করতে হবে, আর পাসপোর্ট ভিসা হয়ে গেলেই তার ফ্লাইট। নীলিকা, ওর পরিবার সবাই খুশি, কিন্তু কে জানতো এই খুশির খবর হবে তার আর আশফির মাঝে ভাঙনের কারণ। আশফি, বোঝার চেষ্টা করো, তুমি নিজেও তো রাজি ছিলে বলো, আর তোমার নাম হয়তো পরে আসবে। আশফি, একটু বোঝার চেষ্টা করো, আমার এতদিনের স্বপ্ন। কি বোঝার চেষ্টা করবো নীলি? তুমি বুঝতে পারছো 4টি বছর এটা কম? 4টি বছর তুমি আমার থেকে দূরে থাকবে? আশফি, 4টি বছর কি অপেক্ষা করতে পারবে না তুমি? আশফি, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, আর আমাকে চাও না? আশফি, তুমি জানো যে আমি কত করে তোমাকে চাই। তাহলে আর 1 মাসও নেই আমাদের বিয়ের। তুমি জেদ ধরো না নীলি, আর তুমি যদি যেতে চাও তো যাও, আমি মানা করব না, কিন্তু আমাকে ভুলে যেও। আশফি ফোন কেটে দিয়েছে। এদিকে নীলি কেঁদে যাচ্ছে। এই বছরের সম্পর্ক তাদের। আশফি কখনো তার সাথে এভাবে কথা বলেনি। আর নীলিকে কাঁদানো তো দূরে থাক। মা, তুমি ভেবে বলছো তো এত বড় সুযোগ তুমি এভাবে হাতছাড়া করবে? বাবা, আমি আশফিকে চাই। স্বপ্ন পূরণের কথা না হয় ভুলে যাব। মা, 4 বছর পর তুমি এলে আশফির চেয়ে ভালো। বাবা, আমি ওকে ভালোবাসি, আর আমি ওর সাথে থাকতে চাই। নীলের বাবা মাও মানতে বাধ্য হয়েছিল তার সিদ্ধান্ত।
তুমি খুশি তো? নীলি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে ভুল বুঝো না। আমি ভুল বুঝিনি, তোমাকে ভালোবাসি, যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। কিন্তু আমার যে কষ্ট হচ্ছে নীলি, আমার জন্য তোমার স্বপ্ন পরেও পূরণ করতে পারবো আসবি। আচ্ছা শোনো, কাল তোমাকে নিয়ে বেরোবো। ঠিক আছে। নীলিকা ফোন রাখে। ওই ইমেলটা ক্যান্সেল করে দিল। কি অদ্ভুত, তার স্বপ্ন আজ দরজার কাছে এসেও তাকে ফেলতে হচ্ছে। 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর সব কিছু ঠিক থাকে, কিন্তু আসে একজন। কে জানতো এই জ্বরে নীলিকার আর রাশির জীবনটাকে তছনছ করে দেবে, আর দুজনকে নিয়ে ছিটিয়ে পড়বে নদীর দুপাশে। 1 সপ্তাহ পর আসবি ল্যাপটপে বসে কাজ করছিল, আর 20 দিন পর ওর আর নীলিকার বিয়ে। হঠাৎ আসবি চোখ যায় নতুন 2টি ইমেল এসেছে, এবং 2টিই তার স্কলারশিপের ইমেল। প্রথমটিতে আসবি স্পষ্ট দেখতে পাচ্ছ হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওয়েটিং লিস্টে আছে, যে কোনো সময় তাকে ডেকে নেওয়া যেতে পারে। আর দ্বিতীয়টিতে আসবির চোখ খুশিতে জ্বলজ্বল করছে। সেখানে স্পষ্ট লেখা আছে একজন শিক্ষার্থী তার ভর্তি বাতিল করেছে, আর এ কারণে আসবি সিলেক্ট হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আসবি কি করবে ভেবে পারছে না। আজ তার স্বপ্ন পূরণের দিন, কিন্তু হঠাৎ আসবির মনে হলো নীলিকা ওই দিন একই ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছিল, আর সেখানে স্পষ্ট করে লেখা আছে একজন শিক্ষার্থী তার ভর্তি বাতিল করেছে, এজন্য তার ত্রাণ এসেছে। আসবি চিন্তাতে মগ্ন। তবে কি নীলিকার জায়গায় আমি সিলেক্ট হয়েছি? আসবে কিছু ভেবে পারছে না। ও নিচে গিয়ে ওর মা বাবাকে আর বোন মাইশাকে সবটা জানায়। তবে কি করবি তুই? এত বড় সুযোগ ছেড়ে দিবি? ছায়ের কাপে চুমুক দিয়ে বললেন আসবির বাবা। বাবা, আমি যাব না। আমার জন্য নীলিকা ওর ভর্তি বাতিল করেছে। বাবা, আমি ওকে ঠকাতে পারবো না। এতে ঠকানোর কিছু নেই আসবি। তুমি যদি শান্ত পেয়ে থাকো, নিজের যোগ্যতাতে পেয়েছো। আর তাছাড়া তুমি না হয় 4 বছর পর ফিরে এসে নীলিকাকে বিয়ে করবে। না হলে বিয়ে করে তবে যাও। না বাবা, আনম্যারিড হয়ে আমাকে যেতে হবে, না হলে সমস্যা হবে পরে। তাছাড়া বিশেষ সময় তো আমার সব ডিটেলসে ওরা সেভাবে চেক করবে। আমি যাব না। আশ্বিন মা চোখের পানি ছেড়ে দিলেন। তা কেন যাবি? আমরা তো তোর কেউ নই। মা, এসব কেন বলছো? বলবো না মানে? কত কষ্ট করে তোদের মানুষ করেছে। তোর ওই নীলিকা তো এটা বুঝবে না। তোর থেকে ওর পরিবার যথেষ্ট উন্নত। আমাদের মধ্যবিত্ত পরিবার, এর কাছে সে বড় পাওয়া আর কি হতে পারে? তোর চাচাতো ভাইরা পড়াশোনা করে বিদেশ গিয়ে সংসার করছে। তোর চাচা চাচিকে দেখেছিস কি আরাম করছে বসে? ছেলেরা তার কোনো অভাব অপূর্ণ রাখেনি। আর তুই আজও একটা চাকরি করতে পারলি না। মা, তাই বলে আমি ওকে ধোকা দেব? ধোকা দেওয়ার কি আছে? মেয়েটিকে বল অপেক্ষা করতে। আর তাছাড়া তুই কি মনে করেছিস তোর শ্বশুরের যথেষ্ট টাকা, এজন্য তো তোকে বেকার হিসেবে মেনে নিচ্ছে? বিয়ের পর প্রথম সবই ঠিক থাকবে, কিন্তু পরে দেখিস এর ঝাল কত। শ্বশুর তোকে কীভাবে টাকার খোঁচা শোনাবে। এই কথাটা আসবির বুকে গিয়ে বিঁধল। আসলেই তো, সে তো বেকার। হ্যাঁ, নীলিকা তাকে ভালোবাসে, কিন্তু বিয়ের পর যদি নীলিকা বদলে যায়? কিন্তু মা, ওদের বাড়িতে সবাইকে দাওয়াত দেওয়া, কমিউনিটি সেন্টার, সব কিছু ঠিক হয়ে গেছে। আর তো মাত্র 15 দিন বাকি। মাইশা একদিক থেকে যেমন নীলিকার কথা ভাবছে, আরেক দিক থেকে নিজের ভাইয়ের কথা। কিন্তু কথায় আছে না, পর কখনো আপন হয় না। আর মানুষ বড়ই স্বার্থপর। ভাইয়া, এটা কোনো যুক্তি হলো না। নীলিকা আপুকে তুই বোঝা, ও ঠিক বুঝবে। আর ও যদি তোকে এত ভালোবাসে তাহলে এইটুকু অপেক্ষা করতে পারবে। আর একবার তুই বাইরে থেকে ডিগ্রি নিয়ে আয়, তারপর দেখবি ওর চেয়ে ভালো শত নীলিকা তোর পেছনে ঘুরবে। মাইশা, ভুলে যাস না, আমি শুধু নীলিকাকে ভালোবাসি। ও যেমন তেমনই আমার কাছে সবচেয়ে সেরা। ভাই, আমি সেটা বলতে চাইনি। মানে নীলিকা আপুর ফ্যামিলি এটা শুনে দেখবি ঠিক রাজি হবে। সবাই তো তার মেয়ের ভালো চায় বল। আসবি কিছু ভেবে পারছে না। না পেরে আসবি সিদ্ধান্ত নিল, হ্যাঁ, সে বিদেশে যাবে।
তার বিশ্বাস আছে তার নীলপরি তার জন্য অপেক্ষাতে থাকবে, অবশ্যই থাকবে। এরপর দিন আশফি কনফার্ম করে ভিসার অ্যাপ্লাই করলো। আশফির পাসপোর্ট ছিল। 1 বছর আগে তার চাচাতো ভাইদের সাথে সেই বিদেশ ভ্রমণ করেছিল। পাসপোর্টের মেয়ে 10 বছরের, তাই আশফির তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু এত কিছু আশফি করেছে, তার কিছুই সে নীলিকাকে জানায়নি। তার মা বাবা বলে দিয়েছে যেহেতু তার বিশ্বাস নীলিকা সব মেনে নেবে, তাই তার আগে ভিসার কাজ করা উচিত। তারপর না হয় মাথা ঠান্ডা করে নীলিকা আর তার পরিবারকে বোঝানো যাবে। সন্ধ্যাবেলা আশফি ফোন অন করে দেখে সকাল থেকে নীলিকার অনেকগুলো মিসড কল। আর সারাদিনের ব্যস্ততাতে আশফি একটিবারের জন্যও কথা বলতে পারেনি তার নীলপরির সাথে। আশফি নীলিকাকে কল দিল, সাথে সাথে ওপাশে রিসিভ হলো। সাতক পাখির মতো যেন নীলিকা বসেছিল ফোন হাতে নিয়ে। আশফির নাম্বার দেখতে সে হাসি ভরা মুখে কল রিসিভ করলো, যেন বহু পথ ঘুরে আসা তৃষ্ণার্ত কাক সামনে পানি পেয়ে যেমন করে। হ্যালো আশফি, তুমি কেমন? নীলপুরুষ গো, সারাদিন একবারও ফোন দিলে না, এখনই এভাবে ভুলে যাচ্ছ? বিয়ের পর তো দেখা যাবে তোমার যে একটা বউ আছে সেটাও জানবে না। আচ্ছা নীলপরি, তুমি কি ভুলে যাবে আমাকে যদি কখনো দূরে চলে যাই, অনেক দূরে? তুমি কি অভিমান করবে খুব, নাকি আমার ফেরার অপেক্ষা করবে? তারপর সব অভিমান ভুলে গিয়ে তোমার নীড়ে আমাকে একটু জায়গা দেবে? চলবে তো ভিউয়ার্স, গল্পটার পরবর্তী পার্ট সামনে দেব। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তাও কমেন্টস করে জানাবেন। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।